বিতান তার উপন্যাসের প্লট খোঁজার জন্যেই উঁকি দিয়েছিল ডার্ক ওয়েবের অন্ধকার গলিতে। সেখানেই এক অদ্ভুত পাণ্ডুলিপির দেখা পায় সে। এক অচেনা আর অন্ধকার জগতের হদিশ দিচ্ছে সেই পাণ্ডুলিপি। ওই জগতের খোঁজ নাকি পায় না কোনো সাধারণ মানুষ। অন্য কাউকে না বললেও বিতান এই পাণ্ডুলিপির কথা বলেছিল তার অন্যতম বন্ধু ধ্রুবকে। শেষ পর্যন্ত ওরা দুজন মিলে পাড়ি জমায় সেই অন্ধকার দুনিয়ায়। বিতান আর ধ্রুব কি ফিরে আসতে পেরেছিল ওই জগৎ থেকে, নাকি অন্ধকারের আবর্তেই কেটে গিয়েছিল ওদের জীবন? ভিন্ন স্বাদের অলৌকিক এই উপন্যাসের পরতে পরতে জড়িয়ে রয়েছে এক অনাস্বাদিত ভয়ের গন্ধ। এই উপন্যাস পাঠকের সামনে খুলে দেয় এক অজানা পৃথিবীর দরজা। শপিজন বাংলা থেকে প্রকাশিত লেখক পৃথ্বীশ গজির প্রথম মুদ্রিত বই অলীক বাস্তব অতি শীঘ্রই আসতে চলেছে আপনাদের হাতে। আমাদের জীবনে সবচেয়ে বেশি অবদান থাকে যে মানুষগুলির, তাদের মধ্যে অন্যতম একজন হলেন আমাদের শিক্ষাগুরু। পিতা মাতার পর একমাত্র শিক্ষকই পারেন কোনো শিশুকে সঠিক দিশা দেখাতে, জীবনের মূল লক্ষ্য শেখাতে। আজকের এই গল্পে আপনাদের সাথে ঠিক এমনই এক শিক্ষকের আলাপ হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক সুরজিৎ ঘোষের কলমে রায়বাবুর কীর্তি। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে প্রদীপ্ত, অরিত্র, সায়নদীপ, অমৃতা, সৌরভ, পার্থ, প্রাহি এবং সৌভিক। শুরু হতে চলেছে আজকের গল্প রায়বাবুর কীর্তি। বিকেল 4টের সময় এক কাপ কফি আর দুটো বিস্কিট নিয়ে দোতলার ব্যালকনির বেতের চেয়ারে বসলেন রায়বাবু। রেডিওটা অন করে দিতেই বেজে উঠল পুরনো দিনের হিন্দি গান। তৃপ্তির সাথে বিস্কুটে একটা কামড় বসিয়ে চায়ে চুমুক দিলেন তিনি। নিচে পাড়ার গোটা কতক ছেলে গাছতলায় বসে তাস খেলছে। ভবেশ রায় ওরফে রায়বাবু, যার বর্তমান বয়স 50-এর কাছাকাছি। মাথায় অধিকাংশ চুলের রং কালো থেকে রূপান্তরিত হয়েছে সাদায়। চোখে মোটা ফ্রেমের চশমা আর দৃষ্টি সামান্য ঘোলা। আলোকলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। সবেমাত্র কফি খেয়ে খবরের কাগজটা মেলে ধরবেন চোখের সামনে, ঠিক এমন সময় ভেতর থেকে এক বাঁচখাই গলার চিৎকার শুনে ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠলেন। কান খাড়া করে বোঝার চেষ্টা করলেন চিৎকারের মূল বিষয়বস্তু। বলি কি গো, শুনতে পাচ্ছ আমার কথা নাকি কানের মাথা খেয়েছো? একবার ঘরে এসো না, দেখো ফোনটা আবার প্রবলেম হচ্ছে। মলির কোনো কথা ঠিকঠাক শুনতে পাচ্ছি না। এই 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 যা, কেটেই গেল। ধ্যাত, বলছি তুমি আসবে নাকি আমি উঠে যাব? আমি গেলে কিন্তু খুব ভালো হবে না বলে দিলাম। সদর্পে কথাগুলো ঝড়ের বেগে বলে চললেন তার অর্ধাঙ্গিনী। বুকটা ধরাস করে উঠল রায়বাবুর। কাঁচু মাচু মুখে অবিলম্বে তিনি উত্তর দিলেন, না না, তুমি আবার কষ্ট করে উঠতে যাবে কেন? তুমি যেমন বসে আছো তেমনি থাকো, আমি যাচ্ছি। আচ্ছা শ্রোতা বন্ধুরা, রায়বাবুর অবস্থা এখন ঠিক কোন পর্যায়ে আছে তা আপনাদের কি করে বোঝাই বলুন তো? হ্যাঁ, একখানা উপায় মাথায় এসেছে। বলিদানের আগে নিরীহ পশুর অবস্থা দেখেছেন? বর্তমানে ভবেশ রায়ের অবস্থাও প্রায় একই বলা চলে। খবরের কাগজটা কোনো ক্রমে মুড়ে চেয়ার ছেড়ে দ্রুত ব্যালকনি পেরিয়ে ঘরে ঢুকলেন তিনি।
আলোকলতা বিদ্যালয়ের যে হেডমাস্টারের নামে সকল ছাত্রছাত্রীরা ভয় জুজু, সেই রায়বাবু যে নিজের ঘরে এমন নেংটি ইঁদুরের ন্যায় জীবনযাপন করেন, তা যদি সকলে জানতো। সেই কখন থেকে ডেকে ডেকে আমার গলা ভেঙে গেল, তুমি কি শুনতে পাচ্ছিলে না নাকি? রায়বাবু অনিচ্ছা সত্ত্বেও মুখে একটা হাসির রেখা এনে মনে মনে বললেন, বাবা, তোমার যা গলার ভলিউম, তাতে আমি তো কোন ছাড়। খোঁজ নিয়ে দেখো, পাড়া প্রতিবেশীরাও সব শুনেছে। মনের মধ্যে যাই চলুক না কেন, গলায় মধু ঢেলে তিনি বললেন, কি হয়েছে গিন্নি? অমনভাবে ডাকলে কেন? সবে জুত করে খবরের কাগজটা পড়তে যাচ্ছিলাম। নিকুচি করেছে তোমার খবরের কাগজের। বাইরের খবর পরে জানলেও হবে, আগে তো নিজের ঘরের খবর জানো। বছর 40-এর রায়গিন্নি মাথার লম্বা চুলে হাত ডুবিয়ে একটা ছোট্ট খোপা করল। তারপর আকস্মিক গর্জে উঠে হাতের ফোনটা ছুড়ে দিল রায়বাবুর উদ্দেশ্যে। ভবেশ রায়ের হাতে ফোনটা লেগে সেটা ছিটকে পড়ল শ্বেতপাথরের মেঝেতে। তৎক্ষণাৎ ফোনের ব্যাটারি আর সিম খুলে বিছিয়ে গেল মেঝের উপর। মুখ দিয়ে একটা আফসোসজনক শব্দ করে রায়বাবু বললেন, যা, এ কি করলে গিন্নি? ফোনটা খারাপ হয়ে যাবে তো নাকি? মরণ বলি, ওই ফোনের খারাপ হতে আর বাকি কি আছে? 1 সপ্তাহ ধরে তোমায় বলছি, মলির কোনো কথা শোনা যাচ্ছে না, একটা নতুন ফোন কিনে আনো। আমার কোনো কথা কানে তুলেছ তুমি? আজ তো সব সীমার ঊর্ধ্বে উঠে ফোনটা কেটেই গেল। সেই সকাল থেকে মলির সাথে একবারও কথা বলতে পারিনি, সে খোঁজ রাখো? মেয়েটা আমার কত দূরে থাকে, বছরে 1 কি 2 বারের বেশি আসতেও পারে না। এখন এই বিজ্ঞানের যুগে কি ভিডিও কল না কিসের মাধ্যমে নাকি একে অপরকে দেখার সুবিধাও হয়েছে। এই ছোট সুইচওয়ালা ফোনে তো সেই সুবিধাও নেই। ভিডিও কল না হোক, শুধু নর্মাল কলে তাও মানিয়ে নিচ্ছিলাম, এখন তো আর সেটাও হচ্ছে না। সত্যি করে বলো তো, তুমি এই ফোনটা ঠিক কত বছর আগে কিনেছিলে? গিন্নির এই প্রশ্নে গভীর চিন্তিত দেখায় রায়বাবুকে। স্মৃতির অতলে সমুদ্রে হুশ করে ডুব দিয়ে মণিমুক্তর মতো উদ্ধার করে আনলেন ফোনের সঠিক বয়সকাল। স্কুলে যেদিন রনিত ঘোষ বাংলার টিচার হয়ে এলেন, সেই দিনই 2000 টাকার বিনিময়ে কিনেছিলেন এই ফোন, তাই সালটা বেশ ভালো রকমই স্মরণে আছে তার। 8 বছর আর ওই 9 কি 10 মাসের মতো হবে, তাই না গিন্নি? মাথায় হাত দিয়ে একটা শ্লেষের হাসি হাসতে হাসতে রায়গিন্নি বলে উঠলেন, হায় হায়, তাহলেই বোঝো তুমি কেমন ধারার কিপটে মানুষ। 8 বছর ধরে একটা ছোট ফোন নিয়ে দিব্যি কাটিয়ে দিলে। কি দেখে যে বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল তা শুধু বাবাই জানে। তুমি তৈরি থেকো বাবা, মৃত্যুর পর স্বর্গে গিয়ে তোমার সাথে দেখা হওয়া মাত্রই প্রথম এই প্রশ্নটাই আমি করব তোমায়। খবরদার গিন্নি, আমায় আর যাই বলো কিপটে বলবে না বলে দিচ্ছি। কিপটেকে আবার কিপটে বলবো না তো কি বলবো শুনি? আজ সন্ধ্যের মধ্যে আমার একটা নতুন স্মার্টফোন চাই, শুনেছ? চাই মানে চাই। কিন্তু গিন্নি, স্মার্টফোন কিনলেই তো আর হলো না। আমি তো এর আগে কখনোই ফোন ইউজ করিনি। তো তাতে কি, শিখে নেবে। নিউ জেনারেশনকে দেখেছো ওরা কত স্মার্ট? আমি পাড়ার বকুল বউয়ের কাছ থেকে সব শিখে নেব। বকুল বলেছে আমার ছবি তুলে কিসে যেন কি একটা অ্যাকাউন্ট খুলে দেবে। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা মনে মনে ভাবতে মুচকি হাসি ফোটে রায়গিন্নির পান খাওয়া লাল ঠোঁটে। এদিকে রায়বাবু মনে মনে রাগে গজগজ করে বলে ওঠেন, একেই বলে বুড়ো বয়সে তুরি, ওই বুড়ি বয়সের ভীমরুতি। কেন রে বাবা, বেশ তো কেটে যাচ্ছিল। একটা নতুন ফোন কেনা মানেই এক গাদা খরচা। কিন্তু কিন্তু এছাড়া এখন আর কোনো উপায়ও তো নেই। কি গো, টাকা পয়সার কথা ভেবে ভারী চিন্তায় পড়লে মনে হচ্ছে। বলো বলো, ঠিক ধরেছি কি না? এত বছর ধরে সংসার করছি তোমার সাথে, হাড়ে হাড়ে চিনি আমি তোমায়। সত্যি মায়েরি, জীবনে ঢের কিপটে মানুষ দেখেছি, তবে তোমার মতন একটাও দেখিনি। কথাগুলো বলি হেসে লুটোপুটি খায় রায়গিন্নি।
বাংলার 5-এর মতো মুখ করে ঘর ছেড়ে বেরিয়ে আসেন রায়বাবু। মলি অর্থাৎ মোনালিসা তাদের একমাত্র মেয়ে। বিবাহ সূত্রে সে এখন মুম্বাই নিবাসী। দিনে 4 বার করে মাকে ফোন করা তার অভ্যাস। রকমারি রান্নার রেসিপি জানা থেকে শুরু করে ড্রয়িং রুম সাজানো কিংবা পুজোর আগে শপিং, খুঁটিনাটি সকল বিষয়ে মায়ের মতামত তার একান্ত প্রয়োজন। নিউ মার্কেটে একটা ফোনের দোকানে রায়বাবু যেতেই ভেতর থেকে দোকানদার স্বল্প বয়সী ছেলেটি সাদর আহ্বান জানিয়ে বলল, আসলে স্যার বলুন কি কোম্পানির ফোন দেখাবো? ও অত কোম্পানি বুঝি না বাপু, তুমি একধার থেকে সব দেখাও। সব থেকে যেটা দাম কম হবে আমি সেটাই নেব। নেহাতি গিন্নির জ্বালাতনে। রায়বাবুর মুখখানা ঘষা কাচের মতো বিবর্ণ দেখায়। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই সেই যুবক বিশাল টেবিলের উপর বিভিন্ন ফোনের বক্স খুলে সাজাতে শুরু করে দেয়। রায়বাবু সেগুলোকে তুলে এপিট ওপিট জরিপ করেন, কিন্তু দামের বহর শুনে তার পিলে চমকে যায়। খ্যাক খ্যাক করে দুবার হেসে চশমাটা নাগের ডগায় বসিয়ে কিছুটা ইতস্তত করেই তিনি বলেন, না, এত দামি ফোন নিয়ে আমি কি করব? তুমি বরং সস্তার কিছু দেখাও। দোকানের সেই যুবক আধ ঘন্টা ধরে স্টকে রাখা অর্ধেকের বেশি ফোন দেখিয়ে যখন বুঝল যে কাস্টমারের পছন্দটা ঠিক কী ধরনের, তখন সে সৌজন্যর হাসি হেসে বলল, স্যার এটা দেখুন, ফোনটা পুরনো, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, সপ্তাহখানেক আগে আমাদের এখানে এসছে। এই কথা বলে ওই যুবক একেবারে নিচের একটা ড্রয়ার খুলে ফোনটা তুলে আনে এবং বাড়িয়ে দেয় রায়বাবুর দিকে। ভবেশ রায়ের মুখে একটা খুশির উজ্জ্বলতা খেলে যায় নিমেষে। বেশ নড়ে চড়ে উল্টে পাল্টে তা দেখেন তিনি। ক্যামেরার কোয়ালিটি, স্টোরেজ ও আরও অন্যান্য যাবতীয় বিষয় সম্পর্কে নানা কথা বলে চলে যুবকটি। ফোনের গ্যালারিতে আসতেই একটি ছবি দেখতে পাওয়া গেল। একটি মেয়ের ছবি। গায়ের রং বেশ শ্যামলা, উস্কো খুস্কো বটের ঝুড়ির মতো চুলগুলো দেখতে মনে হয় মাথায় দীর্ঘদিন কোনো তেল পড়েনি। পরনে অতি সাধারণ একটা ময়লা নাইটি। নিঃসন্দেহে এই ছবি এর আগে ফোনের মালিক যে ছিল তার অথবা তার পরিচিত মহলের কোনো ব্যক্তির। ক্রেতার মুখে কালো ছায়া জমছে দেখে বিক্রেতা দ্রুত বলে ওঠে, সরি স্যার, এটা খেয়াল করিনি যে এই ছবিটা গ্যালারিতে থেকে গিয়েছিল। দিন আমি এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। না না, এখনই ছবিটা মুছে ফেলার কিছু নেই। সত্যি বলতে ফোনটা আমার বেশ মনে ধরেছে, দামে পুষিয়ে গেলে নিয়ে নেব। সন্ধে 7টা নাগাদ রায়ভিলায় ভবেশ রায় এসে পৌঁছাতেই তার হাতে নতুন ফোন দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়েন গৃহকর্ত্রী। গোটা বাড়ি মুখরিত হলো তার গমগমে হাসির শব্দে। বাতের ব্যথা বেমালুম ভুলে গিয়ে ছুটে এসে ফোনটা হাতে নিয়ে নববধূর মতো এক গাল মুচকি হেসে বললেন, ও মা, তুমি সত্যি আজকেই ফোন কিনে এনেছো? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। ডোজটা তাহলে ভালোই দিয়েছিলাম, কি বলো? যাকগে, ওসব বাদ দাও, আমি বরং মলিকে ফোন করে জানি ভিডিও কলটা কেমন করে করতে হয়। কতদিন মেয়েটার আমার মুখ দেখিনি। তুমি বলেছ আর আমি আনবো না, তাই কখনো হয়? ধ্যাত, কি যে বলো না। গিন্নি চলে যেতেই সোফায় ধরাস করে বসে পড়লেন রায়বাবু। আজ তার বেশ কতগুলো টাকা চলে গেল, তাই বুকে কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করছেন। তাই রক্ষা যে নামমাত্র দামে পুরনো একটা ফোন পেয়ে গেলেন। এই বিষয়টি অবশ্য গিন্নির কাছ থেকে আড়ালে রাখাই সমুচিত বলে মনে করেন তিনি, না হলে আবার কিপটে বুড়ো কথাটা হাজারবার শুনতে হতো তাকে। মাঝরাতে বিনা কারণে ঘুমটা ভেঙে গেল রায়বাবুর। বিছানার পাশের খোলা জানলার দিকে চোখ যেতেই তিনি দেখলেন কালো মতো কি যেন একটা স্যাঁত করে সরে গেল দেওয়ালের আড়ালে। বিশাল পর্দাটাও দুলে উঠল সামান্য। কি ছিল ওটা? কোনো রাতজাগা পাখি উড়ে এসে বসেছিল নাকি ওই জানলার কার্নিশে? আচ্ছা, কোনো মানুষ ছিল না তো? দূর, ঘুমের আবেশটা এখনো কাটেনি, তাই যত সব উল্টোপাল্টা ভাবছি। দোতলার জানলার কার্নিশে ওঠা কোনো মানুষের কর্ম না, কিন্তু তাহলে ওটা কি হতে পারে? কৌতূহলের মেঘ ক্রমশ জমতে থাকে তার মনে।
বিছানার মধ্যে জড়ো ভরতের মতো বসে থাকা তার পক্ষে আর সম্ভবপর হয়ে ওঠে না। টর্চটা নিয়ে দাঁড়ান তিনি। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই বোঝেন রাত প্রায় 2টো। চোখ কচলে 2বার হাই তুলে ঘর থেকে বেরিয়ে বারান্দায় লাইটের সুইচ অন করতেই আলোকিত হয়ে ওঠে চারপাশ। দূর, ভালো লাগে না এরকম মাঝরাতে কী সবের উৎপাত কে জানে। দোতলার ঝুল বারান্দায় এসে দাঁড়াতেই একটা চাপা অস্থিরতা খেলে যায় রায়বাবুর শরীর জুড়ে। পাথরের মতো ভারী হয়ে ওঠে তার হাত পা। ঝুল বারান্দা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে তাদের বেডরুমের জানালার বাইরের কার্নিশের অংশটা। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন কি যেন একটা বসে আছে তার দিকে পিঠ করে। চোখ বুজে আবার তাকান তিনি। না, কোনো ভ্রম হচ্ছে না। সত্যি কিম্ভূত কিমাকার একটা বিশাল জীব সেখানে রয়েছে। কিন্তু কি ওটা? হাতের টর্চের আলো জ্বালিয়ে সরাসরি তার পিঠে ফেলতে চমকে উঠল প্রাণীটা। সে ধারণাই করতে পারেনি যে বাড়ির কর্তা এমন উল্টো দিক থেকে এসে তাকে দেখে ফেলবে। আস্তে আস্তে আলোর উৎসের দিকে মুখ ঘোরাতেই গা ছমছম করে ওঠে ভবেশ রায়। কালো লোমে ঢাকা মুখ, একজোড়া জলজলে সবুজাব চোখ চেয়েছে তার দিকে। ম্যাও বলে একবার ডেকেই ওটা লাফিয়ে পড়ল পাশের বিশাল আম গাছটাকে লক্ষ্য করে। এই দৃশ্য দেখে হকচকিয়ে গেলেন আলোকলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বয়ং ভবেশবাবু। বিড়াল যে এত বড় হতে পারে তা জানা ছিল না তার। ছোটবেলা হতেই কয়েক মিনিট আগে পর্যন্ত তিনি এত বড় চেহারার বিড়াল এর পূর্বে কখনো দেখেনি। বিড়াল তো নয়, যেন আস্ত একটা ব্ল্যাক লেপার্ডের বাচ্চা। হাতের টর্চটা নিচের দিকে তাক করে বিভিন্ন জায়গায় আলো ফেলার পরেও নজরে পড়ল না আর কিছুই। বাকি রাতটুকু যে খুব একটা সুখকর ঘুম হয়েছিল তা বলা চলে না। ঘুমের মধ্যে রায়বাবু বারচারেক খেয়াল করেন দুটো সবুজ চেরা চোখের অধিকারী সেই বিড়ালটা একভাবে নজর রেখেছে জানালার বাইরে থেকে, কিন্তু পর্দা সরিয়ে আলো ফেলতেও তার দেখা পাননি কোনো বাড়ি। তাই বাধ্য হয়ে জানালার কাঁচ আটকে দেন শেষে। রাতে জানালা খুলে রেখে ঘুমোনো তার বহুকালের স্বভাব। জানালা বন্ধ থাকলে অস্বস্তিতে ঘুম হয় না কিছুতেই। রাতের এই সমস্ত ঘটনা সম্পর্কে বিন্দু বিসর্গ অবগত হলেন না রায়গিন্নি, কারণ প্রতি রাতে তাকে ঘুমের ওষুধ খেতে হয়। ফলত বালিশে মাথা ঠেকানোর সাথে সাথেই নিদ্রাদেবী পরম স্নেহে তাকে কোলে টেনে নেন। তবে এটা ছিল ওই ঘটনার সবেমাত্র সূচনা। ভবিষ্যৎ এখনো অনেক কিছু তুলে রেখেছিল তার নিজের আয়ত্তে। মাঝে কেটে গেছে গোটা 1 সপ্তাহ। বিগত 7 রাত্রি যাবৎ বিভিন্ন অভিজ্ঞতার শিকার হয়েছেন রায়বাবু, আর তাতেই এই ধারণা বদ্ধমূল হয়েছে যে প্রতি রাতে ঘুমানোর পরে কেউ আসে তাদের বেডরুমে। তিনি যদি ভুল না হন তাহলে তার কেনা নতুন ফোনটা নিয়ে ঘাটাঘাটিও করে ওই আগন্তুক। পাসওয়ার্ড সেট করার প্রয়োজনীয়তা অনুভব করেননি তিনি, ফলে তার ফোনে কোনো লক নেই। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন ক্যামেরা ওপেন রয়েছে। বেশ আশ্চর্য হলেন তিনি, ক্যামেরা কি করে নিজেই অন হয়ে গেল? তাহলে নিশ্চয়ই ঘুমের মাঝে আঙুলের টাচ লেগে ওপেন হয়ে গেছে। কিন্তু তারই ভাবনা মুখ থুবড়ে পড়ল যখন গ্যালারিতে ঢুকে দেখলেন দুটো অদ্ভুত সেলফি। জুম করে যেটুকু বোঝা গেল তাতে জায়গাটা একটা ঘর। আরও কিছু সেকেন্ড লক্ষ্য করতেই উপলব্ধি করেন এটা তারই নিজের বেডরুম। ওই তো সেলফির এক কোণে তাদের নাইট ল্যাম্পের ছবি উঠেছে। নিচের দেয়াল ঘড়িটাও বাদ যায়নি, তবে সেলফিটা যে তুলেছে তার মুখ বোঝা যাচ্ছে না। শুধু মুলোর মতো বড় এবং খড়িমাটির মতো সাদা দাঁত বের করে পোজ দিয়েছিল সে। দরজা বন্ধ ঘরে কারো পক্ষে ঢোকা কি করে সম্ভব তা তাকে জানতেই হবে। ব্যাপারটা যে ঠিক কী হচ্ছে তা দেখার জন্য রায়বাবু আজ সিদ্ধান্ত নিয়েছেন গিন্নি ওষুধকে ঘুমিয়ে পড়ার পর তিনি বই পড়ে বাকি রাতটুকু না ঘুমিয়েই কাটিয়ে দেবেন। তাকে জানতেই হবে আসলে কি ঘটছে। যেমন ভাবনা তেমন কাজ। স্ত্রীর নাসিকা গর্জনের আওয়াজ পেয়ে নিশ্চিন্ত মনে ঘরের লাইটের সুইচে আঙুল ঠেকিয়ে টেবিল থেকে একটা বই টেনে গা এলিয়ে বসলেন বিছানায়। বইয়ের পাতায় মুখ গুজে থাকলে কি হবে? মাঝে মাঝে পায়চারি করতে করতে নিচু স্বরে মিনমিন করে গেয়ে উঠলেন বিভিন্ন ভাষার গান, কখনো বাংলা, কখনো হিন্দি, আবার কখনো ঠুমরি। এই সবই হলো ঘুম তাড়ানোর উপায়।
কিন্তু ঘুম ভাগানো কি এতটাই সোজা? ঘণ্টা দুয়েক কাটানোর পর কখন যে নিজের অজান্তে নিদ্রামগ্ন হলেন তা তিনি ঘুণাক্ষরেও জানতে পারলেন না। রায়বাবুর ঘুমের রেশ খানিক কাটল একটা শব্দে। এই শব্দ তিনি কোথায় যেন এর আগেও শুনেছেন। চোখ বুঝেই ভাবলেন, তা মুহূর্তে মনে পড়ল। দুদিন ধরে গিন্নি অসংখ্য অগণিত বার ডান থেকে বাঁ দিকে, আবার কখনো বাঁ থেকে ডান দিকে ফোন কাত করে মুখটা সামান্য বেঁকে ছবি তোলার সময় এইরূপ আওয়াজ নির্গত হয়। একটা চাপা উত্তেজনা খেলে গেল রায়বাবুর শরীর জুড়ে। উষ্ণ রক্তস্রোত ধেয়ে গেল মস্তিষ্কের দিকে। চোখ খুলতেই তিনি যা দেখলেন তা খানিক এইরকম। ফোনের ক্যামেরা সত্যি অন আছে, কিন্তু সেটা মূল বিষয় নয়। প্রধান বিষয় হল শীর্ণকায় লিকলিকে কাদো লম্বা দুখানা হাত জানলার বাইরে থেকে ভিতরে ঢুকে তা পরিচালনা করছে। রায়বাবুর শরীরের মধ্যে দিয়ে যেন কয়েক হাজার ভোল্টের তড়িৎ প্রবাহিত হয় একসাথে। এমন উঁচু দোতলা জানালার বাইরে কে থাকতে পারে তা কিছুতেই বুঝে উঠতে পারেন না তিনি। সহসা মাথায় আসে ঝানু চোরের কথা। ঝানু বেটা কয়েকদিন ধরেই পাড়ায় ছিচকে চুরি করে বেড়াচ্ছে। হ্যাঁ, হাত দুটোর কালচে রঙের সাথে ঝানুর বেশ মিল আছে। কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তবে আজ ঝানু হাতে নাতে ধরা পড়েছে। তার সমস্ত জারি জুরি দফা রফা করে ছাড়বেন তিনি। গাঢ় বিষয় কাটিয়ে সজোরে তিনি চেপে ধরলেন তার দুহাতখানা। দীর্ঘকাল বরফ গলা জলে হাত ডুবিয়ে রাখলে যেমন অস্বাভাবিক কনকনে ঠান্ডা হতে পারে, এই হাতও সেই রূপী ঠান্ডা। নিচু গলায় বীরত্বের হাসি হেসে রায়বাবু বললেন, বাবা ঝানু, তোর তো সাহস মন্দ নয়। ভবেশ মাস্টারের বাড়িতে চুরি করতে এসেছিস। দাঁড়া, তোর মজা আজ আমি দেখাচ্ছি। রায়বাবু এবার এক হাতে টর্চ লাইটের সাদা আলোর জ্যোতি বাইরের দিকে ফেললেন। জমাট বাঁধা অন্ধকার কিছুটা কমলেও কাউকে দেখতে পাওয়া গেল না। তার অন্য হাতের বজ্রমুঠি থেকে নিস্তার পেতে প্রাণপণে চেষ্টা চালালো ঝানু। টর্চ ফেলে রায়বাবু দু হাতে আবার শক্ত করে চেপে ধরলেন ঝানুর দুই হাত। এই ঝানু, ভালোই ভালোই মুখখানা দেখা বলছি, না হলে আমি কিন্তু লোক জড়ো করে তোকে গণধোলাই দেওয়া করাবো, এই বলে দিলুম। দুপক্ষের মধ্যে হাত ধরে টানাটানি একসময় রীতিমতো লড়াইয়ের রূপ নিল। রায়বাবু কিছুতেই ঝানুর হাত ছাড়বেন না, আর অপরদিকে ঝানুও নাছোড়বান্দা। কোনো মতেই সেও নিজের শ্রীবদন সম্মুখে আনবে না। দড়ি টানাটানি খেলার মতো সেই হাত ধরে টানাটানি অনেকক্ষণ চলার পর জানলার ওপার থেকে হাঁপানোর শব্দ শোনা গেল। কেউ যেন ঝড়ঝড়িয়ে মরা কান্না কেঁদে উঠল। ছেড়ে দিন মাস্টার মশাই, এবারের মতো ক্ষমা করে দিন, ছেড়ে দিন মাস্টার মশাই। কথাটা যেন ধাক্কা মারল রায়বাবুর কর্ণেন্দ্রিয়ে। যে গলার আওয়াজ তিনি শুনলেন তা বিভৎস রকমের নেকি সুরে। ঝানুর কণ্ঠ এমন নয় মোটে। তাহলে ভবেশ রায় বরাবরই ডাকাবুকো সাহসী প্রকৃতির লোক, তাই এমন নাকি সুরও তলাতে পারল না তার হাতের বাঁধন আলগা করতে। বক্র দৃষ্টিতে তিনি সেদিক পানে তাকিয়ে ব্যাকুল উদ্দীপনার সাথে জিজ্ঞাসা করলেন, কে হে তুমি? ঝানুচোর বলে তো মনে হচ্ছে না। মুখটা একবার দেখাও দেখি। জানালার পর্দা ঠেলে লুকোচুরি খেলার মতন উকি দিল একটা কালো শরীর। ঝানুর বদলে যে আলোর সম্মুখে এলো তার দেহে কোনো মাংস নেই, কেবলই কঙ্কালের খাঁচা। হাড়ের কাঠামোটার উপর পাতলা কালো চামড়ার আস্তরণ চাপিয়ে দিলে যেমন রূপ দর্শনীয় হয়ে ওঠে, এ চেহারাও তেমনই। দেহের তুলনায় মাথাটা সাইজে বেশ বড়, খানিকটা ঝাঁটার কাঠির মতো, আলুর দমের মতো, মূলোর মতো দাঁত আর কুলোর মতো কান, সব মিলিয়ে সে এক বিভৎস চেহারা। নাকের কাছটায় গভীর গর্ত, একটা চোখ বিস্ফারিত আর পাশের চোখটা আধবোজা। এই চেহারা দেখে ভয়ে আতঙ্কে শিউরে ওঠার বদলে দম ফাটা হাসি পেল রায়বাবু।
শক্তভাবে ধরা হাত দুখানা কখন আলগা হয়ে আসে, মুখ দিয়ে বের হয় কেবল কটা শব্দ। কে রে তুই? তোর এমন দশা কেন? হি হি করে হেসে ওঠে সেই বিকট মূর্তি। তার মূলোর মতো দন্ত নড়ে ওঠে তালে তাল মিলিয়ে। নাকি সুরে উত্তর দেয়, আগে আগে মাস্টার মশাই, আমি রমাকান্ত বটব্যাল। আমাকে চিনতে পারলেন না? সেটা আবার কে? আমি আপনার স্কুলের ছাত্র রমাকান্ত। ও, মনে পড়েছে। রমাকান্ত মানে আমাদের স্কুলের রমা। কিন্তু সে তো মাসখানেক আগে মারা গিয়েছে বলে শুনেছিলাম। আমি মরে ভূত হয়েছি মাস্টার মশাই। তবে আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। অন্য কোনো ভীতু মানুষ হলে সেখানেই মূর্ছা যেত বা হার্টফেল করে মারা যেত, কিন্তু ভবেশ রায় সম্পূর্ণ আলাদা। তিনি কটমট করে রমাকান্তের দিকে চেয়ে বললেন, হতভাগা বদমাইশ, আমি মাস্টার হয়ে তোকে ভয় পাবো? মনে আছে তোর অঙ্কে গোল্লা পাওয়া রেজাল্টের খাতায় বাপ মায়ের সই করিয়ে আনতে বলেছিলাম? কিন্তু তুই তো তার আগেই। এই এই হতভাগা, আজ তোকে বাগে পেয়েছি, সুদে আসলে সব বুঝে নেব। তুই তাড়াতাড়ি আমার বাড়ির ঝুল বারান্দায় আয়, তোর ব্যবস্থা আমি করছি। মাস্টার মশাই, বলি কি, পুরানো দিনের কাসুন্দি ঘেঁটে আর কি লাভ হবে? কি হবে আর কি হবে না সেটা আমি তোকে দেখাচ্ছি। তো শিগগির আয়। রায়বাবু তার ছাত্র পেটানোর লাঠিখানা ঘরের এক কোণ থেকে তুলে দৌড় দিলেন বারান্দার দিকে। সেখানে পৌঁছে তিনি দেখলেন এক সপ্তাহ আগের দেখা সেই বিশাল চেহারার বিড়ালটা কোথা থেকে লাফিয়ে এসে বসল তার সামনে। ম্যাও করে একবার ডেকে ধোয়া হয়ে রমার চেহারা নিল। ও, তার মানে তুই সেদিন বেড়াল সেজে আমার ঘুমের পিণ্ডি চটকেছিলি। এই নে হতভাগা, এই নে। হাতের লাঠিখানা বাগিয়ে দু ঘা বসিয়ে দিলেন অশরীরী রমার দিকে। কান্নার বদলে হি হি করে হেসে উঠল রমা। মাস্টার মশাই, আমার ও আঘাত আর লাগবে না, ভুলে যাচ্ছেন। আমি কেবলই এক বিদেহী আত্মা এখন, আমার দেহ নেই যে লাগবে। বটে। তা হ্যাঁ রে রমা, এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো? তোর সহপাঠীদের মুখে শুনেছিলাম গাড়ি চাপা পড়ে নাকি। রায়বাবুর রুক্ষ গলা এবার বেশ মোলায়েম শোনায়। রমাকান্তের কণ্ঠে পাওয়া যায় সলজ্জ ভাব। প্রদীপের টিমটিমে আলোর রেখার মতো একটা মৃদু উজ্জ্বলতা কাজ করে অশরীরী ছায়া মুখে। মাস্টার মশাই, আপনি যে পুরানো ফোনটা কিনেছেন সেটা প্রথমে আমার ছিল, আর গ্যালারিতে যে মেয়েটার ছবি দেখেছেন ওর নাম চম্পা। আমাদের পাশের বস্তিতে ওর বাড়ি। আমার থেকে বয়সে 1 বছরের ছোট। চারুলতা বালিকা বিদ্যালয়ের ছাত্রীও। ছুটির দিনে আমি ওদের বস্তিতে যেতাম হামেশাই। তো সেদিন রোববারের সকালে গরু বাছুর মাঠে বেঁধে বাপের সাথে জমিতে গিয়ে কিছু কাজ টাজ করে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফোন করলাম চম্পাকে। চম্পা ওদের বস্তির ভাঙা মন্দিরে এসে বসে আছে নাকি আমার অপেক্ষায়। তো এ কথা শুনে আমি বললাম 10 মিনিটের ভিতরে আমি যাচ্ছি ওখানে। ফোনটা কেটে দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম অবিলম্বে। আমাদের বস্তির শেষে যে হাই রোডটা পড়ে ওটা পেরোলেই চম্পাদের বস্তির শুরু। চম্পাকে আমার ভারী ভালো লাগতো। ওর কথা ভাবলেই মনটা কেমন যেন ফুরফুরে হয়ে যেত। বর্ষার বাদল দিনের হাওয়ায় যেমন ঝিরঝির করে বাঁশের পাতা নাচে, আমার মনটাও সেরকমই নাচতো। কিন্তু সাইকেল নিয়ে হাই রোডের মাঝামাঝি যেতেই
অমনি কোথা থেকে একটা বিশাল লরি এসে তিলেকের মধ্যে পিষে দিল আমায়। তবে এতে ড্রাইভারের কোনো দোষ ছিল না। আমি সেদিন চম্পার কথা ভাবতে ভাবতে আনমনে রাস্তা পার হচ্ছিলাম, যেটা ছিল আমার জীবনের অন্তিম ভুল। মোড়ে ভূত হয়েও ফোনের নেশা ত্যাগ করতে পারলাম না। জানলাম বাপ মা ফোনটা পুরনো দামে বিক্রি করে দিয়েছে নিউ মার্কেটের দোকানে। তারপর থেকে প্রতি রাতে বন্ধ দোকানের অন্দরে ঢুকে আমি আমার ফোন নিয়ে ওয়াইফাই কানেক্ট করে চ্যাট করতাম। কিন্তু অসুবিধা হলো যখন আপনি বেছে বেছে এই ফোনটাই কিনে ঘরে ফিরে এলেন। অগত্যা তারপর থেকে আপনার জানলার বাইরে থেকে আমি আমার ফোনটা ঘাঁটাঘাঁটি করি। অন্য কোনো ফোন আমার যে ইউজ করতে ভালোই লাগে না। রায়বাবুর মাথায় যেন ইন্দ্রদেবের তরবারি ঝলসে ওঠে। দাঁতে দাঁত ঢুকে ফুঁসে উঠলেন তিনি। চোখে মুখে আগুনের শিখার মতো যেন গনগনে উত্তাপ বহির্ভূত হলো। হাতের লাঠি উঁচিয়ে ধরেই কিছু একটা স্মরণে আসতে বাধ্য হয়ে আবার নামিয়ে নিলেন তা। এই তোর মতো কিছু অল্প বয়সে পাকা ছেলে মেয়েগুলোর জন্যই না দেশটা আজ অধঃপতনে গেল। আটের ঘরের নামতা বলতে গিয়ে যার কথা জড়িয়ে যায়, মাথা ঘুরে জ্ঞান হারায়, সেও কিনা আবার প্রেম করছে। তাও আবার এই বয়সে। তোকে যেটি কি বলবো আমি তো বুঝে উঠতে পারছি না। আমরা যখন ছোট ছিলাম তখন পড়াশুনোর এত উন্নতি বা সুযোগ সুবিধা কোনোটাই থাকেনি। তোদের মতো বয়সে আমরা ভবিষ্যৎ গড়ার খেলায় মারতাম, আর তোরা প্রেম পীড়িতের খেলায় মারছিস। তা ফোনে সেলফি তুলছিলি কেন রে? আর এই ফোনটা এখন আমার, তাই আমার অনুমতি ছাড়া তুই মোটেও ঘাটবি না কিন্তু। শেষের প্রশ্নটায় নির্লজ্জের মতো ফিক করে হাসল রমা। তার হাসি ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আকাশে চাঁদের দেখা নেই। একদল মেঘ তীর বেগে ছড়িয়ে রয়েছে গোটা আকাশের উঠোনে। দূর থেকে ভেসে এলো কুকুরের ডাক। আর্দ্রতাপূর্ণ শীতল বাতাস সূচের মতো বিঁধল রায়বাবুর সর্বাঙ্গে। নিজের মুখে বলতে খুব লজ্জা লাগছে মাস্টার মশাই, কিন্তু এখানে তো আর অন্য কেউ নেই যে আমার হয়ে সে বলবে, তাই বাধ্য হয়ে আমি। কথা সমাপ্ত হওয়ার আগেই অধৈর্য হয়ে ভবেশ রায় গর্জে ওঠেন। এই যা বলার ভনিতা ছেড়ে বল, নাকামি করবি না একদম। খানিক কেশে খানিক হেঁচে সেলফি তোলার আসল হেতু সে বলতেই যাবে, আচমকা এরূপ সময় কোলা ব্যাঙের মতো লাফিয়ে উঠল রমা। নিষ্পলক চোখে রায়বাবু দেখেন তার লাফানি ঝাঁপানি। থেমে থেমে কম্পিত গলায় সে বলে, ও মাস্টার মশাই, ওটা কি? ওটাকে তাড়ান দয়া করে, ওটাকে তাড়ান। আমার বড় ভয় লাগছে, তাড়ান ওটাকে। ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে রমা। ওর ওই শোচনীয় অবস্থা থেকে রায়বাবু এক মুহূর্ত দেরি না করে বললেন, কি হলো রে? হঠাৎ এমন করে লাফাতে শুরু করলি যে? আপনার চেয়ারের তলায় একটা দেখুনি না একবার মাস্টার মশাই, দেখুনি না? রায়বাবু খানিকটা হেঁট হয়ে চেয়ারের নিচে তাকালেন। একটা বড় সড়ো ইঁদুর বসি কি যেন খাচ্ছে। মুখে উস হাস শব্দ করে পা একটু দোলাতেই প্রাণ ভয়ে ছুট দিল ক্ষুদ্র জীবটা। রমা, তুই ভূত হয়ে একটা ইঁদুর দেখে ভয় পাচ্ছিস? ছি 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 ছি, তুই ভূত সমাজের কলঙ্ক রে। কি করব মাস্টার মশাই, ইঁদুর দেখলে আমার বড্ড ডর লাগে, মনে হয় যেন কামড়াতে আসছে। কোনো ক্রমে কথা বলে লম্বা লম্বা শ্বাস নেয় রমাকান্ত। আর তার কাহিল অবস্থা দেখে একটা তাচ্ছিল্যকর হাসি হেসে রায়বাবু বলেন, কিরে জল খাবি? দুদিকে মুন্ডু নেড়ে রমা জানায় যে সে জল খাবে না। কিছু সময় চুপ করে স্থির হয়ে বসলে আপনা আপনি ঠিক হয়ে যাবে সব। জায়গাটা প্রায় অন্ধকার। বাইরে স্ট্রিট লাইটের আলো তির্যকভাবে এসে পড়ছে গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে। হাওয়ায় গাছের পাতা নড়ে উঠছে বারংবার। এবার যেটা বলছিলিস বল। মধুমালতীর জন্য ছবি তুলেছিলাম মাস্টার মশাই। অনেক দিন ধরে ও আমাকে বলছে চ্যাটের প্রোফাইলের পিকটা পাল্টাতে, কিন্তু আমার তো কোনো ছবি ওর পছন্দ হচ্ছে না।
তাই আজও চেষ্টা করছিলাম যদি ওর পছন্দের কোনো সেলফি তুলতে পারি। আমি ওকে কথা দিয়েছি যে ওই আমার প্রোফাইল পিকচার সিলেক্ট করবে। এই মধুমালতীটা আবার কে? মধুমালতী আমার বয়সী একটা পেতনি। কাকরডাঙ্গা ঝিলের ধারে যে শেওড়া গাছটা আছে ওটাতে ওর বাস। ভূত হওয়ার পর প্রথমে তার সাথেই আমার আলাপ হয়, তারপর থেকে আমরা দুজনকে যা হয় আর কি। ছ্যা 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 রমা, তো শরীরে লজ্জা বলে কি কোনো বস্তু নেই? মানুষ হয়ে যখন ছিলিস তখন চম্পা, আর এখন ভূত হয়ে মধুমালতী। মুখ পোড়া তুই কি রে? একবার ঠকেও শিক্ষা হয়নি তোর? তা চম্পার কি খবর? এখনো কেঁদে কেটে একসা করছে নাকি? মাস্টার মশাইয়ের প্রশ্নবাণে টিকটিকির মতো দুই সাইডে ঘাড় নাড়ে রমাকান্ত। চোখ দুটো ছলছল করে ওঠে। লিকলিকে শরীরে বিশাল মাথার দুপাশে দুলুনি দেখলে বোধ হয় ঢ্যাঙা তালগাছের ভারী মাথাটা যেন ঝড়ের দাপট সহ্য করতে না পেরে দুপাশে অস্বাভাবিক রকমের দুলছে। অস্ফুট কণ্ঠে অমসৃণভাবে সে বলে, মরণের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চম্পা আমায় ভুলে আবার অন্য একটা ছেলেকে খুঁজে নিয়েছিল। এটা দেখে আমার প্রচণ্ড রাগ হলো। একবার ভাবলাম যে ওর ঘাড়টাকে মোটকে দলে টেনে নিই। পরে মাথা ঠান্ডা হতে সিদ্ধান্ত নিলাম, চম্পা ওর মতো থাক, আমি আমার মতো, এই ভালো হবে। বুঝলাম। এবার তোর ভূতুরের শক্তি আর ভূত সমাজের ব্যাপারে কিছু বলতো শুনি। ভূতের শক্তি বলতে আমি এখনো তেমন বিশেষ কিছু আয়ত্তে আনতে পারিনি। দিনের বেলায় অদৃশ্য হয়ে থাকি, আর রাত নামার পর বিড়াল কুকুর চামচিকি সেজে ইচ্ছা মতো ঘুরে বেড়াই। তা তোদের সমাজে শিক্ষা ব্যবস্থা নেই? মানে তোদের লেখাপড়ার বালাই নেই, তাই তো? ও মা, তা থাকবে না কেন? ভূত সমাজ এখন যথেষ্ট শিক্ষিত। তবে আমাদের পণ্ডিত মশাই হরনাথ চক্রবর্তী বড্ড ঘুম কাতুরে ব্রহ্মদৈত্য। পড়া ধরতে ধরতেই তিনি ঘুমে ঢলেন, তারপর একসময় ঘুমিয়েও পড়েন। তা আজ কি তোদের পণ্ডিত মশাই পড়ানোর ছুটি দিয়েছেন নাকি? রমাকান্তর চোখ মুখ মুহূর্তেই পাল্টে যায়। আতঙ্কগ্রস্তভাবে সে তাকিয়ে থাকে মাস্টার মশাইয়ের দিকে। রায়বাবুর মাথায় অকস্মাৎ একটা বুদ্ধি খেলে গেল। মুখে চোখে অসীম আগ্রহ ফুটে উঠতে শুরু করল ধীরে ধীরে। নীরবতা ভেঙে তিনি বললেন, আজ অনেক রাত হয়ে গেছে, তাই আজ আর নয়, তুই বরং কাল 12টা নাগাদ চলে আসবি তো একবার। তোকে নিয়ে আমি একটা জায়গায় যাব। সে না হয় আসবো, তবে কোথায় যাবেন মাস্টার মশাই? সে নয় কালকেই দেখবি। মাস্টার মশাইয়ের কথায় সম্মতি জানিয়ে ধোঁয়ার কুণ্ডলিতে রূপান্তরিত হল রমা। তন্ময় চোখে তার প্রস্থান দেখলেন রায়বাবু। বাথরুমে গিয়ে হালকা হয়ে বিছানায় এসে শরীর মেরে দিলেন তিনি। ক্রমে চোখ বুজে এলো তার। এই কই গো, ওঠো। এত বেলা পর্যন্ত তো তুমি কখনো ঘুমাও না। শরীর খারাপ হলো নাকি আবার? স্বল্প একটা ঝাঁকুনিতে ঘুম ভাঙতেই হাতের তালু দ্বারা চোখ ঘষে রায়বাবু দেখলেন তার শায়িত দেহের ঠিক পাশেই বসে আছে গিন্নি। খোলা চুল থেকে টপ টপ করে ঝরে পড়ছে শিশির বিন্দুর মতো জলকণা। সদ্য স্নান করেছেন তিনি। রায়বাবু স্পষ্ট চাক্ষুষ করলেন তার অর্ধাঙ্গিনীর কপালে গভীর চিন্তার ভাঁজের সাথে কফটা ঘাম জমতে শুরু করেছে। কণ্ঠ সামান্য ভীত এবং থমথমে। হাতে ভর দিয়ে দেহটাকে তুললেন রায়বাবু। মোটা ফ্রেমের চশমাটাকে যথাস্থানে বসিয়ে দিলেন। আমার আবার কি হবে? কাল রাতে ঘুম আসছিল না, তাই অনেক রাত পর্যন্ত বই পড়েছিলাম, সেজন্য উঠতে একটু দেরি হলো। অমাবস্যার গহন কালো আধারের মতো রায়গিন্নির মুখমণ্ডল থেকে কালো ছায়াময় সকল দুশ্চিন্তা ফ্যাকাশে হলো। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে অবসন্ন ভাবটা কাটিয়ে উঠলেন তিনি। বিকেলবেলায় পাড়ার চায়ের দোকানে এসে বসতেই পচা একটা ছোট্ট কাচের গ্লাসে চা বাড়িয়ে দিল রায়বাবুর দিকে। উত্তর দিক থেকে এক দল জল ভরা ধূসর মেঘ এসে ঢেকে দিল গোটা আকাশ। ঊর্ধ্ব গগন থেকে ঝরে পড়ল বড় বড় বৃষ্টির ফোঁটা। ঝড়ের দাপটে পাশের সুপারি গাছটার নাজেহাল অবস্থা দেখতে দেখতে সকলে বেঞ্চে বসে গরম চায়ের গ্লাসে চুমুক বসাচ্ছিল।
লোডশেডিং হয়ে যেতেই নিভে গেল দোকানের 100 পাওয়ারের বাতিটা। আলোর উৎস হিসেবে জ্বলল শুধুই উনুনের অগ্নিশিখা। তাতে চায়ের কেটলি চাপিয়ে পচা এগিয়ে এলো খদ্দেরদের জমায়েতের দিকে। এদিকে তখন রায়বাবুদের আড্ডা জমে ক্ষীর। এমন উপযুক্ত পরিবেশে যে গল্প প্রাণ পায়, অর্থাৎ ভূতের গল্প শুরু করেছে সকলে। ভূত আছে কি না তার সপক্ষে ও বিপক্ষে মতামত পোষণ করছে একে একে। আবার কেউ কেউ বাড়ির বড়দের মুখে শোনা বিভিন্ন ঘটনা বলে শোনাচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এসব ভূত প্রেত পিশাচ বলে কিছুই হয় না। আচ্ছা, আপনারা কি নিজের চোখে দেখেছেন তাদের? শোনা কত গাঁজাখুরি আষাঢ়ে গল্প উপর ভিত্তি করে ভূতের অস্তিত্ব বিশ্বাস করা কেবলই মূর্খতা। গুটকা চিবুতে চিবুতে মুরব্বির ন্যায় কথাগুলো বলল বছর 25-এর শুভব্রত সান্যাল। তার কথায় রায়বাবুর মুখে কিছুটা বদল আসে। চোয়াল শক্ত করে খালি গ্লাস নামিয়ে রেখে তিনি বললেন, না হে শুভব্রত, তোমার কথা আমি মানি না। পৃথিবীতে এমন অনেক জীবাণু ব্যাকটেরিয়া রয়েছে যাদের সরাসরি দেখা যায় না, কিন্তু তারা তো বর্তমান। নাকি তাদের অস্তিত্ব সম্পর্কে তোমার কোনো ডাউট আছে? রায়বাবুর এমন কঠোর যুক্তিতে বাকরুদ্ধ হয়ে পড়ে প্রত্যেকে। সাময়িক স্তব্ধতা কাটিয়ে শুভব্রত বলে, কিন্তু কাকাবাবু, আপনি তো ভূতে বিশ্বাসী ছিলেন না, তাহলে হঠাৎ করে কি এমন হলো যে রাতারাতি আপনার মতামত চেঞ্জ হয়ে গেল? ভবেশ রায়ের ঠোঁটে একটা দুর্বোধ্য বাঁকা হাসি ফুটে আবার মিলিয়ে গেল। তিনি কি করে বোঝাবেন যে গত রাতেই কয়েক মাস আগে মৃত এক ছাত্রের সাথে মোলাকাত হয়েছে তার? তিনি নিজে প্রত্যক্ষ করেছেন রমাকান্তর আত্মাকে। অবশ্য তাদের বোঝানোর কোনো দায় বা দায়িত্ব কোনোটাই নেই। তিনি বিচক্ষণতার সাথে শুধু জবাব দিলেন, এই মহাবিশ্বে এমন অনেক অজানা বিষয় রয়েছে যা খুব সহজে জানা যায় না। ভেবে নাও, সেই রকম কিছু সত্য আমি এই বয়সে এসে জেনে গেছি। ঘড়ির কাঁটা 12টার ঘর স্পর্শ করতেই ঢং ঢং করে একটা শব্দ হলো। ঝুলন্ত বারান্দার মধ্যে আরামকে দাঁড়ায় বসে অধীর আগ্রহে অপেক্ষারত রায়বাবু। নিঝুম বাড়িটার মধ্যে কোথাও কোনো আওয়াজ নেই, শুধুমাত্র ঘড়ির টিক টিক করে এক নাগারে হয়ে চলা শব্দ ছাড়া। একটা খসখস আওয়াজে সজাগ হলেন তিনি। বিড়ালের ডাক কানে এলো। হেলে দুলে হৃষ্টপুষ্ট চেহারার কালো বিড়ালটা এসে লটকে পড়ল মেঝেতে। নির্বাক পুতুলের মতো করে বসে থাকলো রায়বাবুর সামনে। বলুন মাস্টার মশাই, কি খবর? তা আজ কোথায় যাবেন বলেছিলেন না? অদ্ভুত স্বরে কথাগুলো বলল বিড়ালরূপী রমা। জানিস রমা, আজ পচার দোকানে ভূতেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তা শুনে উপস্থিত বেশিরভাগ মানুষই বলেছিল যে ভূত বলে নাকি কিছু নেই এ জগতে। আমি কিন্তু তাদের ঘোর প্রতিবাদ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাস্টার মশাই। ভূতেরা এখন অনেক ভদ্র আর দয়াশীল। তা না হলে আগের সেই যুগ হলে এ কথা শোনা মাত্রই ঘাড় মোটকে অপমানের প্রতিশোধ নিত। বাদ দেও সব তর্ক বিতর্কের কথা। এই তোদের পণ্ডিত মশাইয়ের কাছে একবার আমায় নিয়ে চল তো দেখি। কি বলেন মাস্টার মশাই? আপনি আমাদের পণ্ডিত মশাই হরনাথ ব্রহ্মদৈত্যর কাছে যাবেন? কথাটা তো গোটা গোটা বাংলা ভাষাতেই বললাম, বুঝতে পারলি না নাকি? কিন্তু আপনি মানুষ হয়ে ব্রহ্মদৈত্যর দর্শন পেলে ওখানেই তো অচৈতন্য হয়ে পড়বেন। কি এত বড় কথা? মর্কট, কি বলতে চাইছিস তুই? আমি ভীরু, তোকে নিয়ে যেতে বলেছি, তুই যাবি কি না বল, না হলে আমি অন্য ব্যবস্থা নেব। চলুন, কিন্তু আপনি যদি ভয়ে জ্ঞান হারান তাহলে আমাকে কিন্তু দোষারোপ করতে পারবেন না। এক বৃদ্ধ আর এক কালো কুচকুচে বিড়াল এগিয়ে চলল পাড়ার নির্জন রাস্তা ধরে। দু একটা কুকুর ঘেউ ঘেউ করে তাদের পিছনের দিকে ছুটে এলো, কিন্তু সেই বৃদ্ধ রাস্তায় পড়ে থাকা পাথর দেখিয়ে ওদের সেখানেই স্তব্ধ করে দিলেন। মিনিট 20 হাঁটার পর যেখানে এসে ওরা থামল সেটা একটা নির্জন পুকুর পাড়। ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা উঠছে আগাছার ঝোপে। কচু বনের মধ্যে থেকে অবিরাম একদল ব্যাঙ ডেকেই চলেছে। বাঁশের ঝাড় নুইয়ে পুকুরের জলে নাকানি চুবানি খাচ্ছে। পুকুরের পাড়ের মেঠো রাস্তা ধরে যেতে গিয়ে ছপাত ছপাত শব্দ শুনে রায়বাবু তাকালেন সেই পানে। কে যেন জলে নেমে হাত ডুবিয়ে কী সব খুঁজছে।
কানের কাছে হাওয়ায় উত্তর ভেসে এলো। ওটা মেছো পেতনি, মাছ শিকার করছে। ওকে বিরক্ত করার দরকার নেই, আপনি আসুন আমার সাথে। চাঁদের মিহি আলোয় এক অদ্ভুত বিচিত্র রোমহর্ষ পরিবেশের সৃষ্টি হচ্ছে। আলোতে আধারিতে সেই পরিবেশ হয়ে উঠেছে সাক্ষাৎ প্রেত পুরী সমতুল্য। আরও কিছুটা সামনের দিকে যেতে আশ্চর্যজনক ভয়াবহ এক দেহাবয়ব নজরে এড়ালো না রায়বাবু। প্রাপ্তবয়স্ক একটা পুরুষ দেহ, কোমরে জরা জীর্ণ প্যান্ট, তবে গলার ঊর্ধ্বের অংশ অর্থাৎ মাথাটা নেই। মস্তকবিহীন সেই দেহ কি যেন খুঁজছে এদিক ওদিকে। ও হলো গিয়ে স্কন্ধ কাটা। ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে পড়ে মৃত্যু হয়েছিল, তারপর থেকে হারিয়ে যাওয়া কাটা মাথাটাকে খুঁজে পাইনি আর। রমাকান্তর বর্ণনায় গায়ের যাবতীয় লোমকূপ খাড়া হয়ে ওঠে ভবেশ রায়ের। এক অচেনা শিরশিরে অনুভূতি গ্রাস করে তাকে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা তালগাছটি পেরোতে গিয়ে শোনা গেল একানরের আকাশ বিদারক অট্টহাসি। মৃত্যুর পরেও যে এমন একটি জগৎ থাকতে পারে তা কখনো কল্পনাও করতে পারেননি তিনি। মাস্টার মশাই, ওই যে বেল গাছটা দেখছেন, ওটাই আমাদের পণ্ডিত মশাইয়ের গৃহ। দাঁড়ান, আমি দেখি উনি আছেন কিনা। পণ্ডিত মশাই, আরে ও পণ্ডিত মশাই, গৃহে আছেন নাকি? বেশ কয়েকবার রীতিমতো জোরালোভাবে ডাকাডাকি করার পর বেলগাছের পাতায় পাতায় যেন একটা হাওয়া খেলে গেল। বেলপত্রের ভেতর থেকে কি যেন একটা লাফিয়ে পড়ল নিচেতে। রায়বাবু সবিস্ময়ে দেখলেন হরনাথ ব্রহ্মদৈত্যের চেহারা। মাটির হাড়ির মতো চকচকে টাকের একেবারে পেছনে সাদা তুলোর মতো একটা লম্বা টিকি ঝুলছে। কপালের অগণিত রেখার মাঝেও পরিষ্কার জলজলে চন্দনের তিলক। চোখ দুটো রক্তের মতো লাল, মনে হয় কেউ যেন দুটো লাল লাইট বসিয়ে দিয়েছে চোখের তারায়, আর সেই লাইট দুটোই বিরামহীনভাবে জ্বলছে। স্থূলকায় দেহে চকচকে উপবিত পেঁচানো হাতের বিশাল বিশাল নখ আর পরনে সাদা ধুতি। সত্যি বলতে এমন অতিলৌকিক সাক্ষাৎকারে দেহ কেমন যেন ভারী হয়ে উঠল ভবেশ রায়ের। স্পষ্ট অনুভব করলেন নিজের হৃদস্পন্দন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে অন্তরে যাই হোক না কেন, বাইরে তার বহিঃপ্রকাশ করলেন না কিছুতেই। ফ্যাস ফ্যাসে ধরা গলায় ব্রহ্মদৈত্য বললেন, কি হলো রে? এমন কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি কেন রে হত ভাগা? মানে পিন্নাম পণ্ডিত মশাই, আমাকে তো আপনি চেনেন, আর ইনি হলেন আমার মনুষ্য জন্মের মাস্টার মশাই। হরনাথ ব্রহ্মদৈত্য এবার যেন চোখ ছোট করে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন তাদের পানে। একটু নাক সিটকে কি যেন পরীক্ষণ করলেন তিনি। তারপর বললেন, কেমন যেন একটা মানুষের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। এই রমাকান্ত, তোর মাস্টার মশাই কি জীবিত মানুষ নাকি রে? হরনাথের কণ্ঠের সাথে লৌকিক জগতের কোনো প্রাণীর মিল খুঁজে পেলেন না রায়বাবু। তারা পরস্পরের দিকে দৃষ্টির বিনিময় করে এক ঝলক মৃদু হাসি মুখে এনে ভদ্রতা দেখিয়ে রায়বাবু বললেন, আপনি ঠিকই ধরেছেন ব্রহ্মদৈত্য মশাই, আমি জীবিত অবস্থাতেই আপনার সাথে আলাপ করতে এলাম। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমি ভবেশ রায়, আলোকলতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। সেই সূত্রেই রমা আমার ছাত্র ছিল। রায়বাবুর কথায় বেশ প্রসন্ন হলেন হরনাথ। গদগদ ভাব এনে হাতে হাত ঘষে খ্যাক খ্যাক করে কিছুটা হেসে উত্তর দিলেন, বাহ 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 বাবা, তুমি তো বড় ভালো মানুষ হে। আমি তোমার প্রণাম গ্রহণ করলাম। এই যে রমা, এই পড়াশোনায় তোর একদম মন নেই দেখছি। তুই সেদিন পড়া ছেড়ে পালিয়ে গিয়েছিলিস, আর আমারও যে এমন ঘুম পায় যে কি বলবো মশাই। রায়বাবুর আর বুঝতে বাকি থাকে না যে গুণধর ছাত্র প্রতি রাতে পড়ায় ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। অবশ্য এটা তিনি ভালো রকমই অনুমান করতে পেরেছিলেন। ব্রহ্মদত্ত মশাই, আপনার অনুমতি পেলে আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মাস্টার, তুমি নির্দ্বিধায় নির্ভয় বলো, বলো বলো বলো। আগে আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনার সকল প্রজার শিক্ষার দায়িত্ব নিতে পারি। সপ্তাহের করাত্রি এই স্থানে এসে আমি ওদের পড়াতে চাই। বাহ, এ তো দারুণ কথা। আমার কোনো আপত্তি নেই। তুমি যদি ওই বদমাইশ বিচ্ছুগুলোকে পড়ানোর দায়িত্ব নাও তাহলে আমারও সুবিধা হয়। তবে যাই বলো মাস্টার, তোমার সাহস আছে মানতে হবে, না হলে মানুষ হয়ে কিনা ভূতেদের শিক্ষার রাস নিজের হাতে নিতে চাও। হরনাথ পণ্ডিত আর ভবেশ রায় নিজেদের মধ্যে এমন গল্পগুজব জুড়লেন যে তাদের দেখলে মনে হয় দুই বাল্যকালের বন্ধু দীর্ঘদিন বাদে আবার মিলিত হয়েছে। রমাকান্তের মনটা মোচড় দিয়ে উঠল। কোথায় সে ভেবেছিল পণ্ডিত মশাইকে দেখা মাত্রই মাস্টার মশাইয়ের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হবে, তিনি জ্ঞান হারিয়ে ধরাস করে মাটিতে লুটিয়ে পড়বেন। কিন্তু কোথায় কি, ভূত আর মানুষ উভয় শিক্ষকের হাসি মাখা মুখ দেখে ভিতরে ভিতরে জ্বলে উঠল সে। ভবেশ মাস্টার যে মনে মনে এই ফন্দি ফিকির করেছিল তা সে বুঝবে কি করে? হ্যাঁ, বেশ মজা করে কেটে যাচ্ছিল দিনগুলো, কিন্তু এবার আর তা হবার উপায় নেই। পণ্ডিত মশাইকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও মাস্টার মশাইকে কোনোভাবেই নয় তা সে ঢের জানে। বটগাছের তলা, অশ্বত্থ গাছের ডাল, কুল গাছের কোটর, বাবলা গাছের ছাল থেকে মুখ বের করেছে আরও কত ভুতুরে শিশু। তারাও বেশ মুষড়ে পড়েছে নতুন শিক্ষকের আগমনে। মাস্টার, দাঁড়াও, আমার প্রজাদের সাথে তোমার আলাপ করিয়ে দিই, দাঁড়াও। এই বলে ব্রহ্মদৈত্য নিজের দুই বাহু উপরে করে গলা ছেড়ে ডাকলেন, এই মামদো, মেছো, গেছো, শাকচুন্নি, পেতনি, একানোরে, স্কন্ধ কাটা, নিশিগি, কোথায় রে সব? একবার এখানে আয় তো দেখি, আয়। দলপতির এই আহ্বানে কেউ গাছে গাছে লাফিয়ে এলো, তো আবার কেউ আকাশে উড়ে। কয়েকশো অশরীরীর মাঝে কেবলমাত্র জীবিত প্রাণী বলতে শুধুমাত্র রায়বাবু। তবে এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দেদার আনন্দে তাদের সাথে আলাপ জমিয়ে দিলেন তিনি। তুমি কালকে রাতেও বই পড়ছিলে নাকি গো? আজও ঘুম ভাঙতেই চাইছে না দেখছি। এই এবার ওঠো, কিন্তু স্কুলে যেতে সত্যিই দেরি হয়ে যাবে, আর তখন তুমি কিন্তু আমাকে বলবে না যে ঘুম থেকে উঠিয়ে দাওনি কেন। চাদরটা গা থেকে সরিয়ে রায়বাবু সামনের বিশাল আয়নার দিকে তাকিয়ে মাথার অগোছালো উস্কো খুস্কো চুলগুলো একটু ঠিক করে নিলেন। এই গিনি, একবার খবরের কাগজটা এনে দাও তো, চোখ বুলিয়ে নি কোথায় কি ঘটনা ঘটল। রায়গিন্নি নিচে থেকে পেপারখানা এনে দিলেন রায়বাবুর হাতে। খবরের কাগজ পড়ে প্রাতক্রিয়া সেরে আবার খেয়ে রওনা দিলেন আলোকলতা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে। সারাটা দিন বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে কখন যে ছুটির সময় হয়ে গেল তা তিনি টের পেলেন না। অত বড় একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার দরুন দায়িত্ব তার কাঁধে নেহাত কিছু কম নয়। রাত যখন 11:30টার কাছাকাছি, তখন রায়ভিলার গেটের বাইরে তালা ঝুলিয়ে ভবেশ রায় হাঁটা লাগালেন রাস্তা ধরে। রাস্তার আলোয় তার লম্বা কালো ছায়া পড়েছে। কিছুটা পথ আসতেই মনে হলো কেউ যেন পিছু নিয়েছে তার, কিন্তু কোনো ছায়া পড়ছে না। পিছনে তাকাতেই একটা আবছা মূর্তি নজরে এলো। এ মুখ তার বেশ চেনা। কি ব্যাপার? মেছো পেতনি আমার পিছু নিয়েছে। কাপড়ের ঘোমটা ঠেলে মুখের খানিকটা অংশ বের করে মেছো পেতনি বললে, ব্রহ্মদৈত্য মশাই আপনাকে পাহারা দিয়ে নিয়ে যেতে বলেছেন, তাই আমি এলাম আজ। কালকে অন্য কেউ আসবে। আর এসবের কোনো দরকার ছিল না। আমি কি বাচ্চা নাকি? তা ওদিককার খবর কি? বিচ্ছুগুলো পড়তে এসেছে? আগে হ্যাঁ, মাস্টার মশাই সকলেই হাজির হয়েছে, সাথে আপনার ছাত্র রমাকান্তও আছে। আপনার জন্য একটা ভাঙা চেয়ার আর টেবিল জোগাড় করেছি আমরা।
ভবেশ রায় বেলতলাতে গিয়ে দেখলেন জনা 50 শিশুভূত চট বিছিয়ে জাকিয়ে বসে গল্পগুজব করছে। তাকে দেখা দেখি সকলে কথা থামালো। বেলগাছের ডালে গা এলিয়ে পা ঝুলিয়ে ঘুমোচ্ছেন ব্রহ্মদৈত্য। নিজের চেয়ারে গিয়ে বসলেন তিনি। স্বল্প সময়ের মধ্যেই ছাত্রদের সাথে পরিচয় পর্বটা সেরে শুরু করলেন পড়ানো। তা এই হলো আমাদের আজকের গল্পের রায়বাবু, আর এই হলো তার কীর্তি। মাস তিনেক যেতে না যেতেই রায়বাবু লক্ষ্য করলেন আশেপাশের মানুষেরা কেমন যেন অদ্ভুত বাঁকা দৃষ্টিতে তাকে দেখেন। গিন্নিও যেন কেমন সন্দেহ করে আজকাল তাকে। তবে কি ওরা টের পেতে শুরু করেছে সব? বেশ কটা বছর কেটে গেল মাঝে। এখন আর রায়বাবু আলোকলতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নন। না না, তিনি অবসরপ্রাপ্ত হননি। তার আগেই তাকে চাকরি থেকে বাতিল করা হয়েছিল। একজন খ্যাপাটে টিচার কি আবার কখনো স্কুল চালাতে পারেন নাকি? খ্যাপাটে টিচার কথাটা শুনে থতমত খেলেন বলে মনে হচ্ছে। ভবেশ রায় অর্থাৎ রায়বাবুকে এখন ছোট বড় সকলেই সামনে পেছনে খ্যাপাটে মাস্টার বলে ডাকে। রায়ভিলারও একই দশা। পাগলা শিক্ষকের নিবাস হিসেবে পরিচিত সেটা। তবে তাকে পাগল বলার যথার্থ কারণ আছে বটে। আপনি যদি দেখেন আপনার এক প্রতিবেশী রাস্তাঘাটে আদারে বাদারে অদৃশ্য কারো সাথে হাত পা নেড়ে কথা বলছেন, হাসছেন, আবার কখনো বকাবকিও করছেন, তবে তাকে কি আপনি মানসিক বিকারগ্রস্তদের তালিকায় ফেলবেন না? তার উপর আবার যদি রাতবিরেতে শ্মশানে মশানে বেলতলাতে নিমতলাতেও তার দেখা মেলে, তাহলে তো সোনায় সোহাগা। পাগল বলে তাকে কোণঠাসা করে দিতে বেশি সময় লাগে না সমাজে। চাকরিটা গিয়েছিল ঠিকই, কিন্তু শিক্ষকতার নেশা বা অভ্যাস তার চায়নি। ইচ্ছা থাকলে কোনো বাধা হয়ে উঠতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ রায়বাবু। চাকরি খুঁয়ে তিনি বস্তির হতদরিদ্র বাচ্চা, যাদের মধ্যে শিক্ষার সঠিক বিকাশ ঘটেনি, কেবলই অর্থের অভাবে তিনি তাদের পড়ানো শুরু করেন বিনে পয়সায়। দিনের বেলায় মানব আর রাতের আধারে অশরীরী শিশুদের শিক্ষিত করে তোলেন তিনি। প্রতিটি শিশুর জীবনে একজন শিক্ষকের অবদান অনস্বীকার্য। পিতামাতার পর কেবলমাত্র তারাই পারেন একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে। আজও হয়তো আপনি গ্রীষ্মের প্রখর রোদ, শীতের হাড় কাঁপানো ঠান্ডা বা বর্ষার মুষলধারে বৃষ্টিতে ছাতা মাথায় চলতি পথে ফুটপাতের উপর হঠাৎই দেখা পেতে পারেন এক বৃদ্ধের। মাথায় পাতলা চুল, সাদা ভুরু, কপালে অসংখ্য বলি রেখা, ঝুলন্ত গাল, ঘোলাটে চোখ আর ফোকলা দাঁতের হাসিতে বিভিন্ন পথ শিশুদের সন্তান স্নেহে পড়াচ্ছেন তিনি। আবার রাতের আধারে কোনো নির্জন স্থানের অদৃশ্য কয়েক ছায়ামূর্তিরা আদরের মাস্টার মশাইও সেই তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত নিজের জ্ঞানের ভান্ডার উজাড় করে দিতে চান রায়বাবু। अरे दादाजी इतने रात हो गए और कहाँ जा रहे हैं आप इतने रात को? হাতের তালুতে খৈনিটা ঘষে ঠোঁটের ফাঁকে গুজে থুথু করে কিছুটা থুতু ফেললেন সুরিন্দর সিং। নহবত ফ্ল্যাটের নাইট গার্ড সুরিন্দরের কথায় সে বৃদ্ধ কোনো উত্তর দিল না। হাতের লাঠিটা মাটিতে ঠুকতে ঠুকতে চলে গেল কেবল সামনের দিকে। ये बुढ़ा जरूर पागल है, पागल टीचर कहीं का। अकेले अकेले ही किसके साथ बात करता है हर दिन, राम जाने। লাঠিতে ভর দিয়ে বেঁকে যাওয়া শরীরটাকে মৃদু সোজা করেন বৃদ্ধ। তারপর দীর্ঘ নিঃশ্বাস নেন বুক ভরে। মাস্টার মশাই, আপনার কি খুব কষ্ট হচ্ছে? আপনি এক কাজ করুন, একটু বিশ্রাম নিয়ে নিন। বৃদ্ধ তার ছানি পড়া চোখের দৃষ্টিতে দেখেন সামনের বলিষ্ঠ চেহারার প্রাপ্তবয়স্ক অশরীরী রমাকান্ত বটব্যালকে। না রে রমা, আমার কি আর বিশ্রাম নিলে চলে? চল চল, বাচ্চাগুলো অপেক্ষা করছে আমার জন্য, চল। বৃদ্ধ শিক্ষক ভবেশ রায় ছাত্র রমাকান্তের হাত ধরে হাঁটতে হাঁটতে মিলিয়ে যান মহাকালের গর্ভে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে রায়বাবুর কীর্তি, সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল ইফেক্টসে প্রায়ণ ও পার্থ, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে অরিত্র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান।
অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ সুরকে আমাদের পাশে থাকার জন্য। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।